মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র অভিকে হোস্টেলে দেওয়া হয় এমন এক রুম যেটা বিগত 3 বছর ধরে বন্ধ, কারণ ওই রুমে একজন ছাত্র আত্মহত্যা করেছিল। কিন্তু কি এমন হলো যেখানে হন্টেড 404 রুমে এতদিন কলেজের তরফ থেকে কাউকে থাকতে দেওয়া হতো না, সেটা এই অভির জন্য খুলতে হলো? তুমি ভূতে বিশ্বাস করো বা না করো, কিন্তু আজকের এই ভিডিওর টুইস্টেড এন্ডিং দেখে মন একবার হলেও বলবে সত্যি কি দেখলাম। বলছিলাম আজকের মুভি 404 এরর নট ফাউন্ডের কথা। ডিএমএস মেডিকেল কলেজের প্রথম দিন, জুনিয়রদের উপর সিনিয়র চাড্ডা আর মুস্তাফার র্যাগিং চলছে। কলেজে এদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে চলেছে, কারোর কথা শোনে না। এদের মধ্যে নবাগত অভিমন্যু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মনে অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কলেজ জয়েন করেছে। এই কলেজের তত্ত্বাবধানে রয়েছে প্রিন্সিপাল মিস্টার ব্রাউন এবং হেড লেকচারার বৈদ্য স্যার। তো নবাগতরা কলেজের হোস্টেলে থাকতে শুরু করে। প্রতিদিন সিনিয়রদের র্যাগিং চললেও সবার মধ্যে একমাত্র অভি এদের কড়াভাবে প্রোটেস্ট করার চেষ্টা করত, তাই সে ওদের শুরু থেকেই টার্গেট হয়েছিল। এই কলেজের একটা বদনাম আছে। আজ থেকে 3 বছর আগে হোস্টেলের রুম নাম্বার 404-এ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গৌরব আত্মহত্যা করেছিল। মৃত্যুর পরেও তাকে অনেকেই দেখেছে বলে দাবি করে, তাই কলেজের তরফ থেকে 404 রুমটা সর্বদা বন্ধ থাকে এবং কাউকেই সেখানে থাকতে দেওয়া হয় না। ডিনারের সময় অভি বৈদ্য স্যারকে সিনিয়রদের বিরুদ্ধে নালিশ করায় এদের একসাথে থাকার যে রুমটা দেওয়া হয়েছিল সেখানে ওরা রক্ত ছড়িয়ে নোংরা করে দেয়, যার ফলস্বরূপ ছোট্ট রুমটা দেওয়া হলে অভি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে 404 রুমে থাকতে দেওয়ার জন্য। বৈদ্য স্যারও এই ব্যাপারে একদম নারাজ। কলেজের একবার বদনাম হওয়াতে কোনো রকমের ধামাচাপা দিয়েছিল, কিন্তু বারবার সেটা সম্ভব নয়। কিন্তু অভির মতে ভূত বা আত্মা বলে কিছুই নেই, বরং যে গুজব ছড়িয়েছে সেটা মনের ভুল ছাড়া কিছুই না। তাই অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তার কর্তব্য এই গুজব শেষ করা। এই কথা সেখানে উপস্থিত কলেজের স্বনামধন্য প্রফেসর অনিরুদ্ধ শুনছিল। তারা চলে যেতেই অনিরুদ্ধ অভির এই প্রস্তাবে খুশি হয় এবং তারই জোড়াজোড়িতে প্রিন্সিপাল 404 রুমে থাকার অনুমতি দেয়। খোলা হয় 3 বছর ধরে বন্ধ থাকা হন্টেড 404 রুমটা। আজ কলেজে প্রফেসর অনিরুদ্ধ তার রিসার্চ মাইন্ড ওভার ম্যাটার, অর্থাৎ মানুষের সাবকনসিয়াস মাইন্ড ও বাইপোলার ডিসঅর্ডারের নিচে রিসার্চের লেকচার দিচ্ছিল। অভি এই কলেজে জয়েন করার অনেক আগে থেকেই ওনার খুব বড় ভক্ত। তার লেখা বই, রিসার্চ পেপার, বিদেশে করা কনফারেন্স সবকিছুই ফলো করে আসছে। তার 40 রুমে থাকার অভিপ্রায় দেখে অনিরুদ্ধ তাকে অভিবাদন জানায়। ক্লাসে অভির বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য অনিরুদ্ধ তাকে কোনরূপ দরকার পড়লে তার বাড়িতে আসারও অনুমতি দেয়। রাতে অভি একা শুয়ে, ঘুম আসছে না, চেয়ার টেবিলগুলোর দিকে একভাবে চেয়ে আছে। এইখানেই একসময় বসে গৌরব পড়ত। দরজায় জোরে আওয়াজ হলো। সিনিয়ররা আবার চলে এসছে। সবাইকে ঘুম থেকে তুলে পাশের জঙ্গলটা নিয়ে এলো। কলেজের কেয়ারটেকার পণ্ডিত বাবু এদের সাথে বসে মদ মাংস রাঁধছে। আজ র্যাগিং করবে সিনিয়রদের হেড ক্রিস। ছেলেটা খারাপ হলেও কলেজের টপার। ক্রিস বলল, জানিস 404-এ কি হয়েছিল? অভি মাথা নিচু করে বলল, জানি, কিন্তু সেটা কে ছিল জানি না। ক্রিস রেগে বলে, কালকের মধ্যে 404-এ যে মারা গেছিল তার নাম, কি করতো, কোথায় থাকতো, প্রতিটা জিনিস জানবি। আমি কিন্তু যখন তখন প্রশ্ন করব, তৈরি থাক। ব্যাস, পরের দিন থেকে শুরু হলো রিসার্চ। পুরো নাম গৌরব গুপ্তা, ক্রিসদের ব্যাচমেট। সুদর্শন, লম্বা এবং প্রচণ্ড বুদ্ধিদীপ্ত ছেলে। ফেসবুকে তার স্মৃতির উদ্দেশ্যে বন্ধুদের করা একটা ভিডিও আপলোড করা ছিল, যেখানে ক্রিস, আব্বাস, চাড্ডা সবাই আছে, মানে আছে যারা অভিদের সিনিয়র। খবরে বেরিয়েছিল পরীক্ষায় ফেল করার ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করেছিল, কিন্তু আদতে সেটা নয়। সবকিছুর মূলে দিনের পর দিন হয়ে আসা র্যাগিং, যার কারণে ডিপ্রেশনে এসে এমনটা করে। তবে বাকিরা গৌরবকে দেখতে পাওয়ার ব্যাপারটা একদমই গুজব, যেটা সে প্রমাণ করেই ছাড়বে। ওই রাতে দরজায় আবার আওয়াজ হয়। সিনিয়ররা এসছে হয়তো, কিন্তু চেক করতে উঠেই দেখে কেউ নেই। মনের ভুল নাকি? প্রফেসর অনিরুদ্ধর পরিবার বলতে রয়েছে তার স্ত্রী ডক্টর মীরা, যিনি কলেজের পাশেই ডিআইএমএস হসপিটালের মনোবৈজ্ঞানিক ডাক্তার, এবং তাদের একমাত্র মেয়ে রিমি। পরের দিন সন্ধ্যায় অনিরুদ্ধ 2জন বিদেশি ক্লায়েন্টকে ইন্টারভিউ দেওয়াচ্ছিল, যেখানে তার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে রিসার্চের কথা হচ্ছিল।
এইসব কাজের মধ্যেও ওর জীবনে 3 জনের গুরুত্ব সব থেকে বেশি, বউ, বাচ্চা এবং স্বর্গীয় মা, যাকে সে এখনো ভুলতে পারেনি। যার কারণে পরবর্তী রিসার্চ সে মাকেই উৎসর্গ করতে চায়। আজ রাতে ক্রিস অভিকে সত্য ভৌতিক ঘটনা সম্পর্কিত একটা বই গিফট করে। তাকে বোঝানো হয় আত্মা এক শক্তি বা এনার্জির মতো। এনার্জিকে যেমন সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তেমনই আত্মা। তাই গৌরবের আত্মা কোনোদিনও 404 থেকে যায়নি, সে ওখানেই আছে। এইভাবে বেশ কয়েকদিন রাতে ঘুমোতে না দিয়ে র্যাগিং চলতে থাকায় অভি ব্যাপারটা প্রফেসরকে জানালে এটা নিয়ে কথা বলার জন্য ডিনারে বাড়িতে ইনভাইট করে। তবে ভিডিওর বাকিটা যাওয়ার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই ইন্ডিয়ার ক্রিকেক্সের ব্যাপারে, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন রবিন উথাপ্পা এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এখন IPL 2024 সিজনে চলছে 10 কোটি মিলিয়নিয়ার কন্টেস্ট। এইখানে রয়েছে ফ্রিতে টাকা উপার্জনের সুবিধে, যেমন প্রথমে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড TUBE100 ইউজ করে পেয়ে যাও 100 টাকা একদম ফ্রি। এছাড়াও ক্রিকেক্সে রেজিস্টার করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে ফ্রিতে পাবে 1200 টাকা। এইখানে গেম খেলে জিততে পারো BMW X5, iPhone 15 Pro এর সাথে ফ্রিতে প্রতিটা ম্যাচ এইচডিতে দেখার সুযোগ। IPL 2024 ক্রিকেক্স দিচ্ছে তোমার ডিপোজিট মানির উপর 1.2% বোনাস। এখানে ডিপোজিট এবং উইথড্রল করা খুবই সহজ। তো যাও কমেন্টের লিঙ্ক থেকে ক্রিকেক্স জয়েন করে এইবারের IPL সিজনে জমিয়ে টাকা কামাও। সন্ধ্যায় বৈদ্য স্যারকে জানিয়ে অভি ডিনারের জন্য যেতেই যাবে, তখনই স্যার আটকে দিল। রুমের লাইট বন্ধ না করে কোথায় যাচ্ছ? অভির প্রথম খটকা আজ লাগলো, কারণ দিব্যি মনে আছে সে লাইট বন্ধ করেছে। তবে ব্যাপারটা নিয়ে মাথা না ঘামিয়ে বেরিয়ে পড়ল। এদিকে সিনিয়র্সরা জুনিয়রদের লুকিয়ে ড্রিঙ্কস করতে দেখে ফেললে ক্রিসের রুমে এনে ওদের বেশি করে নেশা করায়। অপেক্ষা ছিল শুধু অভির। রাতে ফেরার পর তার উপর চলল ব্যাক ট্রিটমেন্ট। জুনিয়র সবাইকে বের করে অভির মাথায় ব্যাগ পরিয়ে সবাই গৌরবের ব্যাপারে বলতে শুরু করে। আমি গৌরব, নাসিকে জন্মেছিলাম। 404 ওটা তোর নয়, আমার রুম, তাড়াতাড়ি ছেড়ে দে। এইরকম ক্রমাগত করার পর অভির মনে এক অদ্ভুত ভয় তৈরি হয়। এতদিন যে রুমে শুতে ভয় পেত না, আজ মনে হচ্ছে পড়ার টেবিলে বসে গৌরব তাকে দেখছে। পরের দিন লেকচার ক্লাসে অভির মাথায় খালি এই চিন্তাই ঘোরে, লেকচারের প্রতি একদম মন নেই। প্রফেসরও জিনিসটা খেয়াল করে। এদিকে সিনিয়ররা বৈদ্য স্যারকে কাল রাতে জুনিয়রদের ড্রিঙ্কস করার ব্যাপারে নালিশ করে, যেখানে অভি সবার মাঝে থেকেও চমকে ওঠে, কারণ সে গৌরবকে দেখতে পাচ্ছে। বাথরুমে বিনা কারণে দরজায় আওয়াজ, জানলায় দাঁড়িয়ে থাকা গৌরবের প্রতিকৃতি ধীরে ধীরে অভির মনে এফেক্ট ফেলে। এমনকি সময়ের সাথে ওর উপস্থিতি আরও জোরালো হয়ে উঠছিল। ফলে কোনো উপায় না থাকায় অভি প্রফেসরকে ক্রিস ও সিনিয়রদের ব্যাপারে নালিশ করে, কিন্তু এটাও স্বীকার করে যে এটা আত্মা বা ভূত কোনোটাই নয়, জাস্ট র্যাগিংয়ের এফেক্ট। আসলে র্যাগিংয়ের জন্যই এতদিন ধরে গৌরবের বিষয় নিয়ে ওকে ভাবতে বাধ্য করানো হয়েছে বলেই এখন হ্যালুসিনেশন হচ্ছে। যদি র্যাগিং থেমে যায় তাহলে গৌরবকে দেখতে পাওয়ার বিষয়টাও হয়তো বন্ধ হয়ে যাবে। প্রফেসর যেটা ভয় পাচ্ছিল এর পরের দিন সেটাই হয়। কলেজে উঠল নো র্যাগিং স্লোগান। ঘটনা সিরিয়াস হলে সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিসকে হোস্টেল থেকে তাড়িয়ে দেওয়া হবে। অবশেষে ক্রিস প্রফেসরের বাড়িতে পার্সোনালি দেখা করে শেষবারের মতো সুযোগ চেয়ে নিলেও অভির মানসিক চাপ বেড়েই চলেছে। কিন্তু এত কিছুর পরেও সে 404 ছাড়বে না। ডক্টর মীরা বোঝায় ব্রেনের উপর কোন একটা বিষয় নিয়ে বেশি প্রেসার পড়তে শুরু করলে মানুষ সেটা নিয়ে ভাবতে শুরু করায় একটা সময় বুঝতে পারে না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। ব্রেন ওয়ান টাইমে 400 থেকে 600-র বেশি মেসেজ ক্যাপচার করতে পারে না। তাই অভির সাথে যা কিছু হচ্ছে সব হ্যালুসিনেশন। এর পরিপ্রেক্ষিতে প্রফেসর বলে, শুনেছি কোনো অসমাপ্ত কাজ বা অকস্মাৎ মৃত্যুর কারণে আত্মা মুক্তি পায় না, তারা এই জগতেই থেকে যায়। কিন্তু যে কোনো মৃত্যুই অকস্মাৎ, তাই এসব বাস্তবে খাটে না। অভি, তুমি যদি ওই রুমের গুজব শেষ করার জন্য থাকতে চাও তাহলে থাকো, কিন্তু এই মেডিকেল স্টুডেন্ট হয়ে ভূতের ভয়ের কারণটা প্লিজ দেখিও না। এটা শুনে অভির 404-এ থাকার জেদ আরও চেপে যায়। তবে সময়ের সাথে গৌরবের উপস্থিতি ঘরে ঠিকই অনুভব করতে পারছিল। ফলে এই বিষয় আরও জানার জন্য একদিন বেরিয়ে পড়ল গৌরবের বাড়ির উদ্দেশ্যে। তার মা বাবার সাথে দেখা করে গৌরবকে আরও কাছ থেকে জানার চেষ্টা করলো। তার কি ভালো লাগতো, সে জীবনে কি করতে চেয়েছিল, সবকিছু। গৌরবের মা এখনো বিশ্বাস করে যে তার ছেলে কলেজে পড়াশোনা করছে, তাই ওর জন্য বেশ কয়েকটা বই ও গৌরবের পার্সোনাল ডায়েরি অভির মাধ্যমে পাঠিয়ে দেয়। অজান্তে হোক বা সজ্ঞানে, অভি না চাইতেও গৌরবের জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলছিল। ফলে পড়াশোনা থেকে মন সরে যায়।
এবং প্রতিদিন ক্লাসে আসা ছেলেটা ক্লাস বন্ধ রাখতে শুরু করলো। একটা সময় এমন আসে যখন দিনের বেলাতে বৈদ্য স্যারের সাথে কথা বলার সময় তার আশেপাশে গৌরবকে দেখতে পেত। অভি অপ্রস্তুত হয়ে তখন রুমে চলে আসলে চমকে ওঠে, কারণ টেবিলের উপর গৌরবের জিনিসগুলো কেউ সাজিয়ে রেখেছে। কিন্তু যতদূর মনে পড়ছে এটা তার কাজ নয়। এই ঘটনা অভির চিন্তাধারাকে চ্যালেঞ্জ করছিল যে সত্যি কি বিজ্ঞানের ভাষায় সব হ্যালুসিনেশন, নাকি পৃথিবীতে আত্মা বলে সত্যি কিছু রয়েছে। আর এই কথা সেদিন রাতেই সত্যি হয় যখন দেখল গৌরব ওর সামনেই বসে। এই ঘটনার পর অভি নিজের মতামত প্রফেসরকে জানায়, স্যার, আত্মা আছে। সব জিনিসকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, কখনো সত্যিটাকে সত্য বলে মেনে নেওয়াই শ্রেয়। কারণ সে গৌরবকে দেখেছে এবং ওর সাথে কথাও বলেছে। ছোট থেকেই গৌরবের বাবা মায়ের স্বপ্ন ছিল ওর ছেলে ডাক্তার হবে। ডিএমএস কলেজে ভর্তি হওয়া গৌরবের স্বপ্নের প্রথম ধাপ ছিল। 404 নম্বর রুম থেকে কলেজ গ্রুপের বন্ধুদের সাথে এই স্বপ্নের শুরুটা ভালো হলেও একদিন আসলো র্যাগিংয়ের অভিশাপ। আর এই র্যাগিং সময়ের সাথে বাড়তে বাড়তে একদিন সিনিয়র তাকে লাশ ঘরে একা বন্ধ করে রাখে। এই ঘটনার প্রভাব ওর উপর ভীষণভাবে পড়ছিল, কিন্তু এর পরেও র্যাগিং থামেনি। সময়ের সাথে গৌরব একাকিত্বে ভুগতে শুরু করলে অবশেষে গৌরব আত্মহত্যা করে। এর পরিপ্রেক্ষিতে প্রফেসর কয়েকটা প্যারানর্মাল ছবি দেখিয়ে বলে 99% ক্ষেত্রে এই ছবিগুলো ফেক, আর বাকি 1% ক্যামেরার সামনে চলে আসা আলোর খেলা, যা দেখে আমাদের মাইন্ড ভেবে নেয় যে ওটা কোনো ভূতের ছবি। কিন্তু অভি কিছুতেই মানতে রাজি নয়। প্রফেসরের মাথায় চলতে থাকা চিন্তায় হঠাৎ বাঁধা পড়ল। অভির গেঞ্জিতে আঁকা জোকারের ছবি দেখে প্রফেসর আনমনা হয়ে পড়ে। পরের দিন প্রফেসর ক্রিসকে জিজ্ঞেস করে তারা যদি র্যাগিং বন্ধ করেই থাকে তাহলে কি করে অভির এখনো হ্যালুসিনেশন হচ্ছে। কথা আরও এগোতেই যাবে, তখনই ডক্টর মীরা চলে আসলে ওরা চুপ হয়ে যায়। এদিকে অভির ব্যাপারটা সময়ের সাথে আরও সিরিয়াস পর্যায়ে এসে দাঁড়ায়। সর্বক্ষণ একাই গল্প করে, জিজ্ঞেস করলে বলতো গৌরবের সাথে কথা বলছি। এই জিনিসটা ক্রিস থেকে শুরু করে বৈদ্য স্যার ও ডক্টর মীরাকেও ভাবিয়ে তোলে। কিন্তু অভির বক্তব্য ছিল সে প্রমাণ করে দেবে গৌরবের আত্মা এখনও তাদের মধ্যে ওই 404 রুমে আছে। তবে অদ্ভুত ব্যাপার হলো অভিকে ভুল প্রমাণ করা চক্করে প্রফেসর নিজেও ডিস্টার্ব হয়ে পড়ছে। তার কাজে মন বসছে না, মৃত মায়ের ছবি দেখলে যেন বুকের মধ্যে অস্বস্তি কাজ করে। আর একদিন প্রফেসর তার মাকে সত্যিকারের দেখে চমকে উঠলে প্রচণ্ড ভয়ে মীরাকে বলে, অভি আমার মতো হয়ে যাচ্ছে। আমি যেমন মায়ের মৃত্যুর পর কিছুতেই বাস্তবটাকে মানতে না পেরে মাকে প্রতিনিয়ত দেখতে পেতাম, তেমনটাই অভির হচ্ছে। সে গৌরবকে মানতে শুরু করলেও জানে না যে পরে গৌরব নামের আর কেউ না থাকলেও সঙ্গে থাকবে ভয়। অভির এই অবস্থা দেখে ক্রিস, চাড্ডা ও মুস্তাফাও চিন্তায় পড়ে যায়। বুঝতে পারে যে তাদের র্যাগিংয়ের জন্য অভির এমন হয়েছে। আর মেডিকেল রিপোর্ট আসলে এই সন্দেহ সঠিক হয়, কারণ অভি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। এর মধ্যে প্রফেসর অভির সাথে একটা সেশন করে, যার উত্তরে অভি জানায় সে প্রথমে 404 রুমের গুজব শেষ করার জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সবকিছু র্যাগিংয়ের মাধ্যমে শুরু হলেও সময়ের সাথে বুঝতে পারে এটা গুজব নয়, কারণ গৌরব সত্যি আছে। সে ওর সাথে কথা বলছে এবং তাকে দেখতেও পায়। প্রফেসর তার সব কথা শোনার পর বলে, অভি, আমি তোমায় কিছু দেখাতে চাই। আর এই ঘটনার সাথে রিভিল হয় গল্পের আসল রহস্য। প্রফেসর বলে, যেদিন অভি প্রথম 404-এ থাকবে জানিয়েছিল, সেদিন থেকেই প্রফেসর অভির উপর নজর রাখতে শুরু করে। সে বরাবর মানত গৌরবের মৃত্যু পুরোটাই গুজব, এখানে আত্মা বলে কিছু নেই। এই একটা কথা প্রফেসরকে তার নিজের প্রজেক্টের জন্য ভাবাতে বাধ্য করে। তার রিসার্চ মাইন্ড ওভার ম্যাটার, মানব ব্রেনের কনসাস ও সাবকনসাস প্রতিক্রিয়ার উপর ছিল। সেই অর্থে অভির ব্রেনের কনসাস পার্ট ভাবত 404-এর ব্যাপারটা গুজব। কিন্তু প্রফেসর তার রিসার্চ এক্সপেরিমেন্ট করার জন্য ক্রিসের সাহায্য নেয়, যার ফলে ক্রিস গৌরবের ব্যাপার নিয়ে বারবার অভিকে র্যাগিং করতে থাকে এবং তার সাবকনসাস মাইন্ডকে এটা ভাবতে বাধ্য করায় যে সত্যি গৌরব 404 রুমে আছে। কিন্তু এটা সময়ের সাথে অভির বাইপোলার ডিসঅর্ডার মানসিক রোগের রূপ নেয়। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রফেসরের রিসার্চ সফল হয়েছিল, যেখানে তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের সাবকনসাস মাইন্ডের উপর প্রেশার দিয়ে কনসাস মাইন্ডকে কন্ট্রোল করা যায়। তখনই লাইট জ্বলে ওঠে এবং অভি দেখে তার সামনে বসে রয়েছে একাধিক দর্শক ও ডাক্তার।
যারা এতক্ষণ এই সেশন লাইভ দেখছিল। অভি এতক্ষণে বুঝতে পারে এতদিন তার শ্রদ্ধেয় প্রফেসর তাকে গিনিপিগের মতো ব্যবহার করে এসছে নিজের রিসার্চের স্বার্থে। ফলে অভির বিশ্বাসে প্রচণ্ড ধাক্কা লাগে আর নির্বিকারভাবে স্যারের এই কাণ্ড দেখে বেরিয়ে যায়। আসলে ঠিক এই ব্যাপারটাই সেদিন ডক্টর মীরা জানতে পেরে যায়, যার কারণে ক্রিসকে অফিসে পার্সোনালি ডেকে পাঠিয়েছিল। এর কিছুক্ষণ পর প্রফেসর অভির সাথে দেখা করতে এলে বোঝায় বিজ্ঞান ও মানবতার স্বার্থে কোনো পরীক্ষায় লাভ লোকসান দেখা হয় না, তাই নিজেকে ছোট ভেবো না। তখনই অভি বলে, আপনি গৌরব আর অভির সাথে এমনটা কেন করলেন? আমি চাইলে এখনও আপনাকে ভুল প্রমাণ করতে পারি। কথাটা শেষ হতেই অভি 404 রুমের দরজা খুলতে প্রফেসর আটকে উঠল, কারণ সামনে ঝুলছে অভির দেহ। স্যার, মনে আছে আপনি বলেছিলেন কোনো অসমাপ্ত কাজ বা অকস্মাৎ মৃত্যুর কারণে আত্মারা মুক্তি না পেয়ে এই জগতেই থেকে যায়? তো এই ওপেন এন্ডিংয়ের সাথে মুভি শেষ হলেও দর্শকের জন্য রেখে যায় দুটো থিওরি। প্রথম থিওরি তো সবাই জেনে গেছো, যেটা এতক্ষণ আমি বোঝালাম, যে অভি নিজের প্রাণ দিয়ে স্যারকে ভুল প্রমাণিত করে গেল যে এই পৃথিবীতে তার অস্তিত্ব সত্যি রয়েছে, যার কারণে প্রফেসর নিজের রিসার্চ ব্যর্থ হতে দেখে অবশেষে পাগল হয়ে যায়। কিন্তু এইখানেই আসে এই মুভির চমকে দেওয়ার মতো সেকেন্ড থিওরি। আসলে এই গল্পে অভি নয়, বরং শুরু থেকে প্রফেসর অনিরুদ্ধ বাইপোলার ডিসঅর্ডার রোগে আক্রান্ত ছিল, যার প্রমাণ আমরা পাই যখন অভির অবস্থা দেখে প্রফেসর নিজের স্ত্রীকে বলে, আমি চাই না ও আমার মতো হয়ে যাক। আসলে প্রফেসর শুরু থেকে মনোবিজ্ঞানের বিষয় নিয়ে প্রচুর রিসার্চ করছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর তাকে দেখতে পাওয়ার ঘটনা তাকে ধীরে ধীরে মানসিক অবসাদের শিকার করে তোলে, যেখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেই ধাঁধায় ফেঁসে যায়। মুভির বেশ কিছু সিনে দেখা যায় প্রফেসর একদম অন্ধকারে একা থাকতে পারে না, যার কারণে কারেন্ট চলে যাওয়ায় সে প্রচণ্ড হাইপার হয়ে যায়, এমনকি নিজের বাচ্চার উপরও চিৎকার করতে শুরু করে। ঘরে চলতে থাকা লাউড মিউজিক প্রফেসরকে একাকিত্ব ভুলিয়ে থাকতে সাহায্য করত। এছাড়াও সেদিন অভির জামাই আঁকা জোকারের ছবি দেখে প্রফেসরের প্রতিক্রিয়ার পরিবর্তন তার মানসিক অবসাদের একটা দিক তুলে ধরে। প্রফেসর একটা ইন্টারভিউতে বলে তার পরবর্তী রিসার্চ সম্পূর্ণ তার মায়ের উপর হতে চলেছে, যার কারণে ভিকটিম হিসেবে এই কলেজে আসা সরল সাদাসিধে ছেলে অভিকেই বেছে নেয়। সে এতদিন নিজেকে ভুলিয়ে রাখত এই বলে যে মাকে দেখতে পাওয়ার বিষয়টা তার মনের ভুল, তাই এই প্রমাণকে আরও বেশি সুদৃঢ় করার জন্য প্রফেসর অভির উপরেই এক্সপেরিমেন্ট করে। শুধু তাই নয়, গৌরবের মৃত্যুর পিছনেও প্রফেসর অনিরুদ্ধরই হাত ছিল। প্রফেসরের মানসিক রোগের বিষয়টা তার স্ত্রী ডক্টর মীরা খুব ভালো করেই জানত, তাই তার অনুমান সঠিক করার জন্য ক্রিসকে অফিসে ডেকে পাঠালে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে এতদিন অনিরুদ্ধকে ক্রিস এই বিষয়ে সাহায্য করছিল, যেটা পরে অবশ্য ক্রিস মীরা এবং বৈদ্য স্যারের কাছে স্বীকার করে এবং তার ভুলের শাস্তি সে ভোগ করতেও রাজি হয়। ডক্টর মীরা বুঝতে পারে অনিরুদ্ধ এই মুহূর্তে বাইপোলার ডিসঅর্ডারের একদম লাস্ট স্টেজে রয়েছে, যার কারণে কনফারেন্সে অভিকে নিয়ে লাইভ করাটাও ছিল অনিরুদ্ধর হ্যালুসিনেশন। কারণ আমাদের যখন বিষয়টা অনিরুদ্ধর পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখানো হয় তখন সামনে অনেক মানুষ ছিল, কিন্তু যখন অভি, মীরা এবং বৈদ্য স্যারের পয়েন্ট অফ ভিউতে দেখানো হয় তখন আয়নায় প্রতিচ্ছবিতে দেখা যায় অনিরুদ্ধর সামনে কেউ নেই এবং প্রফেসর নিজের সাথেই কথা বলছে আর হাওয়ায় হ্যান্ডশেক করছে। আর একটা লক্ষণীয় বিষয়, ক্রিসের হেঁটে আসা স্টাইলটা ছিল সর্বদা জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে, আর অভির হাঁটার স্টাইল ছিল সম্পূর্ণ আলাদা। কিন্তু কনফারেন্সের পর যখন অভিকে দেখানো হয় তার হেঁটে আসার ধরন সম্পূর্ণ ক্রিসের মতো ছিল। আসলে হ্যালুসিনেশনের কারণে অনিরুদ্ধ ক্রিসকেও অভি ভাবছিল, কারণ এই সময় অভিকে বলতে শোনা যায় যে স্যার, আপনি গৌরব আর অভির সাথে এমনটা কেন করলেন? লক্ষণীয় বিষয়, এইখানে যদি অভি থাকতো তাহলে সে বলতো স্যার, আপনি আমার এবং গৌরবের সাথে এমনটা কেন করলেন, কিন্তু সে এটা বলেনি। তো কেমন লাগলো আজকের এই গল্প? তোমাদের মতে কোন থিওরিটা সঠিক? আর এই দুটো থিওরি ছাড়াও তোমাদের কাছে কি অন্য থিওরি আছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর সাথে থাকলো আরও একটা প্রশ্ন, তোমরা কি ভূত বা আত্মায় বিশ্বাস করো? উত্তর কমেন্টে জানাও।